সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ার গ্যালারিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে, এবং আজকে হাজির হয়েছি বিশেষ করে হকির খবর জানতে। হকির খবর জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন মুমিনুল হক সাঈদ, ফেডারেশন সাধারণ সম্পাদক, আর আমি আপনাদের সাথে আছি শাফাত মৃদুল। আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আজকে বলছিলাম যে আমরা কথা বলবো হকি নিয়ে। আমরা পেয়েছি মুমিনুল হক সাঈদকে। সাঈদ ভাই, শুরুতে আপনাকে জানতে চাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। এই প্রশ্নটা করার একমাত্র কারণ হচ্ছে আমরা জানি যে 3 বছর পর লিগ ফিরেছে, কিন্তু সেই লিগ নিয়ে যে নাটকীয়তা, সেই নাটকীয়তা কিন্তু আপনার ভালো থাকার কথা না আসলে। মানে আমরা যা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পুরোটা যা দেখলাম আর কি। দেখুন, আজকে দীর্ঘ 27 মাস পরে লিগটা মাঠে গড়িয়েছে। আমাদের আপ্রাণ চেষ্টা ছিল লিগটাকে, গত বছরই লিগটাকে করার জন্য আমরা কিন্তু দলবদল তারিখও ঘোষণা করেছিলাম, কিন্তু তৎকালীন সময়ে জাতীয় নির্বাচনটাকে সামনে চলে আসার কারণে সেই মুহূর্তে সবগুলো ক্লাব যখন আপনার রিকোয়েস্ট করে যে তাদের ফাইন্ডিংয়ের যে সমস্যাগুলো রয়েছে, স্পন্সর যারা রয়েছে তারা এই মুহূর্তে জাতীয় নির্বাচনে ব্যস্ত আছে, তাদের অনুরোধে কিন্তু আরও এই 4-5টি মাস পিছিয়ে গেল। ফেডারেশন কিন্তু সবসময় বদ্ধপরিকর। আমরা আমার দ্বিতীয় মেয়াদে গত জুন মাসের দায়িত্ব নেওয়ার পরে মাননীয় সভাপতি মহোদয়ের এবং আমরা আমাদের ফেডারেশনের সকল কর্মকর্তা কিন্তু আমরা একমত হয়েছি আমরা হকিটাকে কন্টিনিউ মাঠে রাখবো। আজকে সেটার প্রয়াসে কিন্তু আজকে দেখুন আমরা হকিটাকে এই মাসের এই 7 তারিখ থেকে আমরা লিগটাকে মাঠে গড়িয়েছি, এবং আমি বলবো যে কিছু বিষয় থাকবেই। যখন 4টি টিমই যখন একটা সমান পজিশনে যখন ছিল, আপনার সবারই একটা আপনার চ্যাম্পিয়ন হওয়ার রেসে একটা সুযোগ সম্ভাবনা ছিল। আপনি দেখবেন এই লিগের একদম শেষ ম্যাচটিকে আপনার সেখানে এসে সেখানে রেজাল্টের উপরেই কিন্তু অঘোষিত ফাইনালের মতো হয়ে গেছিলো। সেই শেষ মুহূর্ত পর্যন্ত 3টি ক্লাব কে হতে পারে এই বিষয়ে কিন্তু একটা পর্যায়ে ছিল। সেটা থাকার দরুনই এই কম্পিটিশনটা হাই লেভেলে চলে যাওয়ার কারণেই কিন্তু আজকে যে টেনশন কিংবা যে প্রেশারটা, এই প্রেশারটা উপভোগ্য। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আমি সেই চ্যালেঞ্জটুকু নিয়েছি। আলহামদুলিল্লাহ, লিগের প্রাথমিক সকল কিছু শেষ করেছি। আমাদের পরবর্তী যে প্লে অফের বিষয়টি রয়েছে আমরা সেইখানে বদ্ধপরিকর। আমরা প্লে অফের মাধ্যমেই আমরা আমাদের বিষয়টুকু চূড়ান্ত করব এবারের চ্যাম্পিয়নশিপটা। সাঈদ ভাই, আপনি প্লে অফের মাধ্যমে হয়তো চূড়ান্ত হবে, কিন্তু আমরা যদি পেশাদারিত্বর দিকে একটু তাকাই, আসলে আপনারা একটা খেলার তারিখ দিয়েছিলেন, রোববার খেলার কথা ছিল, হয়তো বা আজকেই খেলার কথা ছিল, কিন্তু সেই জায়গা থেকে তাদের আবার চিঠি দিয়ে তাদের খেলা পিছাতে হলো। মানে এই জিনিসটা কেন? আপনাদের একটা বাইলজে তো অবশ্যই একটা নিয়ম থাকে যে আমরা এরপরে খেলবো, কিন্তু এই জায়গায় একটা বিভ্রান্তি সৃষ্টি হয় কিনা? দেখুন, বাইলজের বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই, কিন্তু কিছু কিছু বিষয় আমাদেরকে সবসময় সামনে নিয়ে আসতে হয়। আপনার এইচএফ এর মাধ্যমে আপনার ইন্ডিয়াতে একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে, যেটা এয়ারফোর্সের আয়োজন করে। আপনারা জেনে থাকবেন ইন্ডিয়ার কিন্তু জাতীয় খেলা কিন্তু হকি। আপনার তাদের আয়োজনটা সুবিশাল হয়। সেখানে বাংলাদেশ এয়ারফোর্স টিমটা আমন্ত্রণমূলক সেখানে পার্টিসিপেট করছে। সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য কিন্তু আমাদের যে খেলোয়াড়গুলো রয়েছে সেই খেলোয়াড়রাই কিন্তু এয়ারফোর্সেরও প্লেয়ার। তারা সেখানে পার্টিসিপেট করতে চলে যাওয়ার কারণে সেটা কিন্তু আগে থেকে কনফার্ম ছিল। আপনার ক্লাবগুলোর যখন এই প্লেয়ার গ্যাপগুলো পড়ে যায়, আপনার বাংলাদেশ আবাহনী লিমিটেডের 2টো গোলকিপারই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী। সে পাশাপাশি আপনার এই লিগের সর্বোচ্চ বেস্ট খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা, আমি বলবো যে মডার্ন হকিতে যে এই 15টি ম্যাচেই যে 39টি গোল করেছে সেই সবুজও কিন্তু আপনার এয়ারফোর্সেরই আপনার প্লেয়ার। আজকে টিমটা চলে যাওয়ার দরুন তাদের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে। ওই স্থানটা কিন্তু ফিল আপ করার কোনো উপায় নেই। যখন আপনার গোলকিপার 2জন আপনি খেলার জন্য রেজিস্ট্রেশন করেছেন, 2জনেই যখন আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের জন্য বের হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হয়। সেই বিবেচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ম্যাচটিকে আমরা যে শিডিউলটা ঘোষণা করেছিলাম আমরা সেটা বিবেচনা করতে বাধ্য হয়েছি, এবং আমরা পরিষ্কার জানিয়েছি, তারাও বলেছে যে তারা 2টি ক্লাবই বলেছে আমরা পরবর্তী সময় খেলোয়াড়রা ফেরত আসলে যে কোনো সময় আমরা খেলতে প্রস্তুত আছি। আমাদের বিদেশি খেলোয়াড়রা আমাদের ক্যাম্পে রয়েছে, আমরা তারা আসলেই ডেটটা নির্ধারণ করেন। সেই কারণে কিন্তু আমরা গতকালকে জরুরি মিটিং করেছি। মিটিং করে যেহেতু লিগটাকে ক্লোজ হয়ে গেছে,
এই লিগটা ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটি বাজেট প্রক্রিয়া, যে আপনারা জানেন যে লিগের যে বাজেটটা থাকে সেই ডেট অনুযায়ী এনএসসি থেকে ফ্লাড লাইটের পারমিশনটা সেটাও একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। এই জিনিসটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেছে। যখন পরবর্তীতে আমাদের আবার ফরেন আম্পায়ার নিয়ে আসলে সেখানে কিছু অর্থের প্রয়োজন আছে। আমরা কিন্তু ইতিমধ্যে অর্থ ছাড়ের জন্য আমাদের লিগ কমিটি কিন্তু আমাদের গভর্নিং বডির কাছে বিষয়টাকে পাঠিয়ে দিয়েছে। আমরা সেখান থেকে ছাড় চলে আসার মাধ্যমেই আমরা আশা করছি এই মে মাসের ফার্স্ট উইকে আমরা প্লে অফটাকে মাঠে নিয়ে আসতে পারবো এবং সেখানেই আপনার ফলাফল নির্ধারণ হয়ে যাবে এবারে চ্যাম্পিয়ন কে হচ্ছে। আমাদের লিগে কিন্তু বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মাঝে মধ্যে। আমরা যদি আবাহনী মোহামেডান দেখি, দেখা গেল মারামারি পর্যন্ত, হাতাহাতি হট্টগোল সবই হয়। তো এই যে আমাদের লিগের যে এই সমস্ত কর্মকাণ্ড, সেইটা কি আসলে এফআইএইচ আসলে তাদের নজরে আসে কিনা যে বাংলাদেশের লিগে এই অবস্থা? দেখুন, আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গত বছর এইচএফের সহসভাপতি নির্বাচিত হয়েছি। তখন থেকে কিন্তু ওদের একটা প্রশ্ন যে এই যে ইন্টারন্যাশনালি মানে সকল কিছু করতে হবে, যদি তুমি ইন্টারন্যাশনালি মানে তোমাদের লিগগুলো, ঘরোয়া লিগগুলো সেগুলো যদি করো, আপনি দেখবেন এবার কিন্তু আমাদের এই প্রিমিয়ার লিগে কিন্তু সকল কিছুই আমরা ভিডিও রেফারেল থেকে নিয়ে শুরু করে সকল কিছু করেছি। আপনার আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সম্প্রচার করেছি, আমাদের ফেসবুক পেজে আমরা লাইভ সম্প্রচার করেছি। আপনার এই রিভিউ সিস্টেমটা আনার কারণে কিছু আপিলের যে বিষয়গুলো রয়েছে, আমাদের টেকনিক্যালের যে ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলো এতটা আধুনিক ছিল না যে আমরা একেবারে জুম করে সাউন্ডগুলো সেখানে করবো। সেখানে প্রত্যেকটা আপিলের সময় 2-4-5 মিনিট করে আমাদের সময় নষ্ট হয়েছে। কিন্তু এরপরে পাশাপাশি আপনার যেটা এইচএফ বারবারে বলেছে যে তোমার খেলোয়াড়দের কাউন্সেলিং করাতে হবে, তুমি তোমার কর্মকর্তাদের কাউন্সেলিং করাতে হবে। আসলে মূল বিষয়টা যদি মাঠে ফেডারেশন থেকে যদি প্রয়োগ না করতে পারো, টেন্টে যদি অধিক কর্মকর্তা চলে আসে, কর্মকর্তারা যদি তাদের দায়িত্ব সম্পর্কে অবগত না হয়, তারা যদি ডিসিপ্লিন না রাখতে পারে, কর্মকর্তাদের অনেক নির্দেশনার উপরে কিন্তু খেলোয়াড়রা মাঠে তাদের সেই বিষয়টুকু প্রেশার রাখে। খেলোয়াড়দের যদি নৈপুণ্যের উপরে কর্মকর্তারা প্রেশার দেয়, তাহলে কিন্তু খেলোয়াড়রা তাদের মাঠে নৈপুণ্যের দিকেই ব্যস্ত থাকবে। আর কর্মকর্তারা যদি মাঠের ভিতরে উত্তেজিত হয়ে যায়, এই কর্মকর্তাদের সাথে সাই দিয়ে কিন্তু খেলোয়াড়রা সেই আচরণের সম্মুখীন হয়। আমার মনে হয় এই জায়গায় ফেডারেশন আসলে কোনো ভূমিকা রাখবে কিনা বা ভবিষ্যতে এই বিষয়ে কিন্তু আমরা ভূমিকা রাখছি। আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচে আমাদের কিন্তু আমরা কঠোরভাবে সেই সকল কিছু তাদের আমরা কিন্তু সিদ্ধান্তে আম্পায়ার যে বিষয়গুলো ছিল সিদ্ধান্তে কিন্তু আমরা সরে আসিনি। এবং আপনারা দেখবেন শেষ ম্যাচটিতেও কিন্তু আমরা আমাদের নিয়মের ভিতর থেকেছি। কারণ আসলে আমরা নিয়মে না থাকলেও প্রশ্নের সম্মুখীন হতে হয়, নিয়মে থাকলেও প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাকে এমনও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অন্য খেলাগুলোতে যেখানে 40 মিনিট কিংবা 1 ঘন্টা দেরি করা হয়েছে, এই খেলাতে মাত্র 30 মিনিট দেরি করে কেন সাথে সাথে ডিক্লেয়ার করা হলো। সো আমরা কিন্তু শখের কারাত, এদিকেও কাটি ওই দিকেও কাটি। এরপরে আমরা চেষ্টা করছি আমাদের যে স্বল্প ক্ষমতাগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করি। আমাদেরও কিছু অক্ষমতা রয়েছে, আমরা কিন্তু ক্লাবগুলোকে রেজিস্ট্রেশনে আওতাভুক্ত করতে পারছি না, আমরা রুলস এন্ড রেগুলেশনের ভিতর নিয়ে আসতে পারছি না, আমরা ম্যানেজার্স মিটিং করতে পারছি না। যে আমরা যদি এই স্পন্সরের মাধ্যমে যদি আমরা ক্লাবগুলোকে কিছু আর্থিক সাহায্য করতে পারতাম, তাদের কিন্তু কোড অফ কন্ডাক্টের মধ্যে আমরা নিয়ে আসতে পারতাম, তারা সেখান থেকে এক বিন্দু চুলচেরা করার কোনো সুযোগ ছিল না, তাদের পানিশমেন্ট জরিমানা দায়বদ্ধতা তাদেরকে করে দিতে পারতাম। এই গ্যাপিংগুলো আমাদেরকে কিছুটাকে আপনার আমাদের যে সমস্যাগুলো রয়েছে আমার বিশ্বাস আমরা আগামীতে সেই সকলগুলো আমরা ফিল আপ করে এবং কোনো বিষয়ে আমরা আমাদের গ্যাপিংগুলো রাখবো না, আমরা মাঠে হকিটাকে সম্পূর্ণভাবে রেখে আমরা সেইভাবে আমাদের ডিসিপ্লিন কমিটি কাজ করবে, আমাদের গেট কমিটি কাজ করবে, আমাদের যে স্টাফ সংকুলতা রয়েছে সেগুলো আমরা ফিল আপ করে সর্বদিক থেকে ফুল ফিল আপ করে আমরা সামনে আসবো। মুমিনুল হক সাইদ, আপনি বলছেন যে আপনি 3 বছর পর আসলে এসে আবার লিগ শুরু করেছেন, কিন্তু হকিতে কিন্তু আমরা যতটুকু দেখি স্পন্সর একটা বড় ভূমিকা রাখে, বা স্পন্সর আসলে আমরা বারবার দেখেছি আপনাকেও বলতে যে আসলে স্পন্সর নাই। তো এই জায়গাটা আসলে কি করবে? এখানে কি কোনো কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাবার আশ্বাস মিলেছে কিনা, বা হকিতে আসলে অর্থের যেই প্রয়োজনটা
উন্নয়নে সেই জায়গাটা আপনি কিভাবে আসলে এই বিষয়টাতে যখন চলে আসে তখন কিন্তু আপনার আসলে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি যে দায়িত্ব আছে দায়িত্ব থেকেও বারবার একটি কথা উপস্থাপন করা আমার জন্য একটি লজ্জাকর বিষয়। এরপরে একটি জিনিস বলতেই হয়, সম্ভাবনার ক্ষেত্র যদি আপনার তালিকা যদি তৈরি করতে না হয়, আপনার দেখবেন বাংলাদেশের ফুটবল ফেডারেশন কিন্তু ফিফার মাধ্যমে বাৎসরিক আপনার প্রায় 1.5 থেকে $2 মিলিয়ন একটি অনুদান পাচ্ছে। আপনারা দেখে থাকবেন ক্রিকেট বোর্ডও কিন্তু একটি তাদের বিশাল স্পন্সরের মাধ্যমে এবং টেলিকাস্ট স্পন্সরের মাধ্যমে বিশাল একটি ফান্ড গ্রহণ করে তাদের কিন্তু অর্থনৈতিক একটি সচ্ছলতা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান হকি ফেডারেশনের বাৎসরিক এনএসসি থেকে বরাদ্দ হচ্ছে আপনার 18 থেকে 19 লক্ষ টাকা। আমার কিন্তু স্টাফ খরচ, স্টাফ স্যালারি দিয়ে আমার সেখানে ব্যয় করতে হচ্ছে আপনার ইয়ারলি 30 লক্ষ টাকার মতো। সেখানে কিন্তু আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। সেই পাশাপাশি স্পন্সরের সমস্যাগুলো আমি কিন্তু সবসময় বলেছি। গত বছর আমরা 5টা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। আমরা একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি যেখানে 8টির মতো দল অংশগ্রহণ করেছে। আপনার যদি বিগত 3 বছরে হকি ক্লাব বাংলাদেশের হকি একটি মাত্র ফেডারেশন যেটি ইন্টারন্যাশনালি 8 থেকে 9টি দেশের অংশগ্রহণ করা টুর্নামেন্টের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে 3 বার, রানার্স আপ হয়েছে 1 বার। আমরা কিন্তু ফোকাসও যেরকম পাই না, আমরা স্পন্সরও পাই না, আমাদের ছেলেপেলেদের জন্য খোলা ছাদের ব্যবস্থাও থাকে না। আমরা কিন্তু এরপরও কিন্তু খেলাটাকে মাঠে রাখার জন্য আমরা আমাদের সকল কিছু ফুলফিল আপ করে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নিজস্বভাবে আমরা ফেডারেশনের কর্মকর্তারা আমরা ব্যক্তিগতভাবে সেই সমস্যাগুলো আমরা ফিল আপ করছি। আমরা সৌভাগ্য যে আমাদের বর্তমান যে আমাদের যে ক্রীড়ামন্ত্রী রয়েছেন, দীর্ঘ প্রায় 26 বছর পরে ক্রীড়া মন্ত্রণালয় একটি পূর্ণ মন্ত্রী পেয়েছেন। যে মানুষটিকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি কিন্তু ক্রীড়াঙ্গনের একটি একদম তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন মানুষ। তার কাছে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি যে আমাদের হকির সম্ভাবনাগুলো কি কি রয়েছে, আমাদের কি কি কাজ করতে হবে। সাইদ ভাই, এই হকির সম্ভাবনা আসলে আমরা আরও কথা বলবো, তাহলে আমাদের ছোট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি ক্লেমান বিয়ন্ড দ্য গ্যালারিতে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা আগে বলেছিলাম আমাদের সাথে আছেন মুমিনুল হক সাইদ, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, এবং আমরা কথা বলতেছিলাম যে আসলে আজকের যে টপিক যে হকিতে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বকার, সেই মর্মে কিন্তু আসলে সাইদ ভাই একটু আগে বলছিলেন যে আসলে আপনাদেরই দায়িত্ব এবং ক্লাবগুলোকে নিয়ন্ত্রণে আনার দায়িত্ব আপনাদেরই, কিন্তু সেই ক্ষেত্রে স্পন্সরশিপটা অনেক বড় দায়িত্ব পালন করে আসলে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটু হকির সম্ভাবনার কথা যদি একটু বলতেন যে এখন আসলে বাংলাদেশের হকি কোন পর্যায়ে আছে এবং আপনি কোন পর্যায়ে দেখতে চান? হকিতে কিন্তু ইন্টারন্যাশনালি 100-র উপরে দেশ অংশগ্রহণ করে। আল্লাহর রহমতে আমাদের র্যাঙ্কিং কিন্তু এখন 31-এ রয়েছে। আপনার র্যাঙ্কিংয়ে কিন্তু 18তে চলে গেলে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা যায়। আমাদের কিন্তু এই যে 3টা ইভেন্টে হকি কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়, 5-a-সাইড, ইনডোর এবং মূল ফিল্ড হকি। আমরা কিন্তু অন্যগুলোতে পার্টিসিপেট করতে পারি না। গত বছর কিন্তু আমরা 5-a-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই অংশগ্রহণ করেছি। যে ওমান আমাদের কাছে একবার হেরেছিল, ফিরতি খেলাতে আপনার আমাদের সাথে জিতে যারা কোয়ালিফাই হয় 4 নম্বর টিম হিসেবে, সে ওমান ব্রোঞ্জ পদক জিতেছে আপনার এই 5-a-সাইড ওয়ার্ল্ড কাপে। আমাদের ওমেন্স টিমটা কিন্তু একেবারেই নেই। আপনার 2019 সালে আমি এই স্বাধীনতার পরবর্তীতে এই সর্বপ্রথম ওমেন্স টিম গঠন করি। আমি সেখানে 19 সালে যখন আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করি, এর পরবর্তীতে একটি গ্যাপ রয়ে যায়। আবার কিন্তু 2023 সালে কিন্তু এই আবার ওমেন্স টিমটাকে অংশগ্রহণ করি। সেখানেও কিন্তু আমাদের মেয়েরা যে নৈপুণ্য দেখিয়েছে, এফএস কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমাদের মেয়েদের জন্য ওরা এক্সট্রা ইনস্ট্রুমেন্ট আমাদেরকে গিফট করেছে, যে ওদের প্রতিভাগুলো দেখে, দেখে কেন তোরা কাজ করছিস না, এই বিষয়গুলোকে আমাকে কিন্তু এনকারেজ করেছে। এবং আমি কিন্তু সেই জিনিসগুলোকে নিবিড়ভাবে কাজ করার পরিকল্পনা করেছি, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরেছি। এই সকল ইভেন্টে যদি আমি পরিপূর্ণভাবে কাজ করতে পারি, আমার যদি স্ট্রাকচারগুলো যদি আমাকে কমপ্লিট করে দেওয়া হয়, আমি এই সম্ভাবনাগুলোতে আমি পৌঁছাতে পারবো। কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা কিন্তু অল ইভেন্টের উপরে জয়েন্ট করেই কিন্তু র্যাঙ্কিংয়ের পয়েন্টটা দেওয়া হয়। হকিতে কিন্তু আমি যদি অন্য বিষয়ে ম্যানস ওমেন্স যদি পার্টিসিপেট না করি,
শুধু ফিল্ড হকিটাই যদি ম্যাচ নিয়ে পড়ে থাকি, আমার কিন্তু সর্বদিক থেকে কিন্তু পয়েন্টটা কালেক্ট হচ্ছে না, আমি কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারছি না। আমাদের থেকে পিছিয়ে যাওয়া টিমগুলো, যে টিমগুলো আমাদের সাথে অহরহ হারে, তারা কিন্তু অন্য ইভেন্টে তারা শক্তিশালী হওয়ার কারণে কিন্তু তারা পয়েন্ট এগিয়ে যাচ্ছে। আমি এই বিষয়টুকু মন্ত্রী মহোদয়ের কাছে তুলে ধরেছি। আপনারা জানেন যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে এসে এই হকি ফেডারেশন কিন্তু সর্বপ্রথম গঠন করে আমাদের যে সম্ভাবনাগুলো রয়েছে তখনই কিন্তু হকির প্রতি তিনি ফোকাস দিয়েছেন। আমাদের আমি বলবো যে পৃথিবীর একমাত্র ক্রীড়াবাধ্য প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা, তিনি খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিও কিন্তু একটা রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখাতেই কিন্তু মন্ত্রী মহোদয়ের সাথে বসে আমরা কিন্তু আমাদের প্রক্রিয়াগুলো আমরা সামনে দেখিয়েছি। মন্ত্রী মহোদয় আমাকে আশাবাদ করেছেন যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে তিনি এইগুলো নিয়ে স্পেশালি কথা বলবেন। সেই সম্ভাবনাগুলো দেখে তিনি কিন্তু উৎসাহিত হয়েছেন যেন তিনি আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরা দুর্ভাগ্য, আপনি দেখেন যে গ্রিন ডেল্টা প্রিমিয়ার লিগের স্পন্সর ছিল, এটা কিন্তু এইবারই এত বছরের সম্পর্ক কিন্তু এইবারই শেষ হয়ে যাচ্ছে। আমরা গ্রিন ডেল্টা থেকে মাত্র 14 লক্ষ টাকা এই প্রিমিয়ার লিগের জন্য স্পন্সর হিসেবে পাই। এই অনেক বেশি। এবারে প্রিমিয়ার লিগটা পরিচালনা করতে প্রায় 70 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। বাকি বিষয়গুলো কিন্তু আমরা ভর্তুকি দিচ্ছি, আমরা কিন্তু যে কোনোভাবে হোক আমরা ম্যানেজ করছি। আমার যিনি সভাপতি মহোদয় রয়েছেন এবং আমার যে ফেডারেশনের কর্মকর্তা রয়েছে, আমরা কিন্তু শতভাগ আন্তরিকতার সহিত আমরা আমাদের ব্যক্তিগতভাবেও আমরা সকল কিছু দিয়ে কিন্তু খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমরা হকিটাকে মাঠে রাখার জন্য চেষ্টা করছি। আমার যে বিষয়গুলো ছিল অনেক কিছু মন্ত্রণালয়ে অনেক কিছু অবগত ছিল না থাকার বিষয় কিন্তু একটি দূরত্ব ছিল। মন্ত্রী মহোদয়ের দায়িত্ব নেওয়ার পরেই যখন হকির বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন, আমরা যখন মন্ত্রণালয়ে যখন মিটিং হয়েছে আমরা কিন্তু তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি আমাদের সম্ভাবনা, আমাদের এই গ্যাপগুলো আছে, যদি করতে পারি দ্রুততার সহিতই 3-4 বছরের মধ্যে আমি সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের 30 লক্ষ শহীদের যে জাতীয় পতাকাটুকু আছে সেই পতাকাটুকু তো আমরা বিশ্বের মঞ্চে তুলে ধরতে পারি। সাইদ ভাই, যদি আমি একটু ছোট করে বলবো, আমরা প্রায় শেষের দিকে, যে আমরা শুধু বিকেএসপি থেকে কিন্তু আমরা প্লেয়ার খুঁজে পাই। আমরা যদি আমরা প্লেয়ার তৈরি কারখানা বলি একমাত্র বিকেএসপি, এর বাইরে কি আর কোনো পরিকল্পনা আছে? দেখুন, জাতির পিতা স্বপ্নেরই কিন্তু প্রতিফলন এই বিকেএসপি এই রাষ্ট্রীয় আপনার প্রতিষ্ঠান, তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিকেএসপি শুধু হকি না, বিকেএসপি কিন্তু বাংলাদেশের খেলাধুলার সকল প্রান্তেই আজকে ভূমিকা রেখে যাচ্ছে। আমার ফেডারেশনের যে লিকেজগুলো রয়েছে, আমি যদি এখানে এই যে আমার যুব হকি করে আমি থেমে যাচ্ছি, সেখান থেকে যদি আমি সিলেক্ট করে ছেলেদেরকে নিয়ে এসে আমি ভালো কোচের তত্ত্বাবধানে রেখে আমি যদি ট্রেন আপ করতে পারি, আমি স্কুল হকি করেই আমি স্টপ হয়ে যাচ্ছি, সেখান থেকে বাছাই করে যদি আমি তাদেরকে নিবিড় পরিচর্যা করে যদি আমি একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, নিয়মিত খেলার প্র্যাকটিসটা যদি আমি রাখি, আমি যদি একাডেমি ভিত্তিক কার্যক্রম যদি ফেডারেশনে পরিচালনা করতে পারি, আমার যদি ভালো কোচিং স্টাফ, আমার যদি তৃণমূল থেকে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক কাজ করার জন্য আমি যদি ছড়িয়ে দিতে পারি, আমার একজন যদি ফেডারেশনে কোচিং প্যানেল যদি ফেডারেশনে সর্ববছর কাজ করে, এই টাপটাকে নিয়ে যদি কাজ করতে পারি, আমার সম্ভাবনা রয়েছে আমি এই 2-3 বছরের মধ্যেই আমি একটি পর্যায়ে গিয়ে দেশবাসীকে অনেক কিছু উপহার দিতে পারবো। সাইদ ভাই, আমরা ধরে নিতে পারি যে সব কিছুর মূলে আসলে অর্থ। আমরা যদি এখন একটা ভালো অর্থের যোগান দিতে পারি তাহলে হয়তো হকিটা অনেক দূরে এগিয়ে যাবে। এই বিষয়ে নো ডাউট এই লিকেজটুকু আমাদের রয়েছে। আমরা যদি এই লিকেজটুকু পরিপূর্ণ করতে পারি, এই লিগ নিয়ে যে সকল সমালোচনা করে, এখানেও কিন্তু অর্থের প্রয়োজন আছে। আজকে দেখুন আমাদের ইন্টারন্যাশনালি এ গ্রেডের আম্পায়ার চলে এসেছে, এশিয়ার ম্যাচ পরিচালনা করছে। আমাদের দেশে কিন্তু ইন্টারন্যাশনাল আম্পায়ার রয়েছে। আমরা সৌভাগ্যবান, আমাদের একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার, সে এইচএফের নয় এফআইএইচ এর এলিট প্যানেলের আম্পায়ার, সেও মাঠে কিন্তু তার নৈপুণ্য রাখছে। সাইদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার আপনাদের মাধ্যমে আমার হকি প্রেমী সবাইকে দামি ধন্যবাদ। আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাহায্য করুন। আমাদের আসলে আমরা সমস্যা খুঁজে পেয়েছি, এখন শুধু আমাদের এটাকে বাস্তবায়ন করার পক্ষে, এবং আমরা যদি নিরলসভাবে কাজ করতে পারি অবশ্যই হকি অনেক দূরে এগিয়ে যাবে। শেষ করছি আজকে ক্লেমন বেন্দাগ্লারি।